নিচে নামো দেখতে পাচ্ছি রে বাইরের লোকেরা। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। দাদা দুটো প্রশ্ন। দাদা দাদা একটু 5 মিনিট। কিছু বলেননি মিডিয়ার সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু আমি যেটা দেখছি বিশেষ করে আরামবাগের যারা আছেন তাদের কৌতূহল যে কি হলো বৈঠকে। রাজ্যের মুখ্যমন্ত্রী এলেন, বৈঠক করেছেন, তারপর চলে গেছেন, মিডিয়াকে বলেননি কিন্তু কি হলো বৈঠকে। তো যেহেতু আরামবাগ টিভি, আরামবাগের মানুষ একটু আশা করেন যে আরামবাগ টিভি যদি খবরটা দেয় কি হয়েছে বৈঠকে। তো দর্শক, আমি একটু খবর নেওয়ার চেষ্টা করলাম, যেহেতু উনি বলে যাননি মিডিয়াকে। আমি যেটুকু জানলাম যে বৈঠক হয়েছে, অবশ্যই বন্যার ব্যাপারে চর্চা বেশি হয়েছে, বন্যা রোধ যে ব্যাপারটা। প্রথমত যে খবরটা পেলাম সেটা হচ্ছে যে বন্যা রোধ করা, প্রতিরোধ করা, আটকানো, সেটার জন্যে একটা বড় অঙ্কের টাকা মানে বলা হয়েছে, টাকা দেওয়ার কথা। সেটা হচ্ছে 1200 কোটি। 1200 কোটি টাকা আরামবাগ সাব ডিভিশনের বন্যা নিয়ন্ত্রণের যে বিষয় সেই মানে কাজের জন্য বরাদ্দ করা হচ্ছে। 1200 কোটি বাধা বা যেসব আছে না বন্যা রোধের ক্ষেত্রে, তো আরামবাগ সাব ডিভিশন তো এর জন্য 1200 কোটি। এটা হচ্ছে প্রথম খবর আরামবাগবাসীর জন্য। আমি বলি ভিতরে যে চর্চা হয়েছে, এবং সেখানে আরেকটা বিষয় বলেছেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন? যে টাকা সরকার খরচা করবে বাঁধতে বা বন্যা নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু কাজের কোয়ালিটির সঙ্গে কোনো আপোষ করা হবে না। যেখানে বাঁধা হবে, যদি বাঁধ টপকে জল আসে কিছু বলবো না, টপকে জল এসছে বা তার মানে জল বেশি এসে গেছে তো কি করার আছে। কিন্তু যদি বাঁধ ভেঙে যায় কোনো জায়গাতে, তাহলে কিন্তু দুইখান কথা আছে। একটা কথা হচ্ছে যে যিনি মানে ঠিকাদার, যিনি বাঁধবেন তার সংস্থা বা তিনি ব্ল্যাকলিস্টেড হয়ে যাবেন, আর যে ইঞ্জিনিয়ার দায়িত্বে থাকবেন তিনি সাসপেন্ড হবেন। পরিষ্কার বলে দেওয়া হয়েছে আজকে যে সরকার টাকা খরচা করবে, কিন্তু খরচা করার সঙ্গে কাজের গুণগত মান সেটাও দেখবে এবং পরীক্ষা হবে। বাঁধলেন, ভেঙে গেছে, আমি কি করব, ওই সব আগের সরকারের আমলে চলেছিল কাটমানি নিয়ে, এসব কিন্তু চলবে না। আগের সরকারের আমলে যত টাকা বরাদ্দ হতো তার কাটমানি ইদিক সিদিক চলে যেত, কাজের গুণগত মান ঠিক হতো না, শুধু ওই বালির বস্তা দেওয়া বা কিছু কাঁচা মাটি ফেলা ওরকম করে রেখে দিত। ভেঙে গেলে বলতো ও ডিবিসি এত জল ছেড়ে যে কী করে রোধ করা যাবে। আর দিদিমণিও সেই রকমই ছিলেন, নিজেদের দোষ দেখতেন না। বাঁধ ভেঙে বন্যা হলে উনি যেন একটা ইস্যু পেয়ে যেতেন কেন্দ্রের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, ডিবিসিকে মানে ধরে ঢাল করে ডিবিসি এমন জল ছেড়েছে ভাসিয়ে দিয়ে চমক বলে নিজেদের মানে বন্যার দায়টা এড়াতেন। আর যারা ওই কাটমানি নিয়ে সরকারি খরচে বাঁধটা ভেঙে মানে বেঁধেছেন, তারা যে ভেঙে গেল বাঁধগুলো সেটা আর দেখতেন না। ডিবিসিকে দোষ দিতে গিয়ে এখানে যে লুটপাট করে খাওয়া সেটা তো নজর দিতেন না। ফলে মানুষের যা দুর্ভোগের অবস্থা সেটাই হতো আর কি। তো এক্ষেত্রে যেটা মুখ্যমন্ত্রী আজকে নাকি বলে গেছেন, যদি বাঁধ ভাঙে টাকা দেব, বাঁধ যদি ভাঙে ঠিকাদারকেও ব্ল্যাকলিস্টেড করে দেবো, কাজ পাবেন না। আর যে ইঞ্জিনিয়ার যার দায়িত্বে চেকিং করা ইত্যাদি গুণগত মান দেখে নেওয়া, তাকে সাসপেন্ড করে ছাড়বো। কড়া হুঁশিয়ারি কিন্তু আজকে দিয়ে গেছেন। আমি বলবো দর্শক, এটা খুব ভালো খবর।
শুধু আরামবাগ না, নিশ্চয়ই আরও অন্যত্র যেখানে যা, শুধু এক্ষেত্রে না, সব ক্ষেত্রেই আশা করব গুণগত মান দেখে নেওয়ার ব্যাপারটা মুখ্যমন্ত্রীর মধ্যে দেখতে পাচ্ছি। উনি বলছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, সব জায়গায় শুনছেন, বাইরে তো বলছেন, যখন কোথাও বলার সুযোগ আসছে বলছেন, আর ভিতরে তো মিটিংয়ে তো চর্চা হচ্ছেই। মানে শুধু বাইরের কথা বলার না, ভিতরে কাজটাও উনি দেখতে চাইছেন, সর্বত্র সে বার্তা দিতে চাইছেন। দেখছেন না, বাইরে হুঁশিয়ারি দিচ্ছেন যে সাবধান হয়ে যান, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তৈরি করেছি, কাউকে ছাড় দেব না, যেই পদই থাকুন, সরকার যে টাকাটা দেয় আপনার সংসারের জন্য সেটাতেই সন্তুষ্ট থাকুন, অতিরিক্ত কিছু করতে যাবেন চুলের মুঠি ধরবো, জেলে ভরে দেবো। দেখছেন না কতগুলো কাণ্ড সামনে চলে এলো। সাবধান করছেন, তারপরেও যারা ওই সব পথে পা দিচ্ছেন, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ ছেড়ে রেখে দিয়েছেন, ধরছে আর জেলে পড়ছে। ফলে গুণগত মানের সঙ্গে আপোষ করা হবে না। সরকার যে খরচা করবে তার প্রপার ইউজ দেখতে চাই। আপনারা আপোষ করবেন, মানুষের জীবন ওই জলের তলায় চলে যাবে, এটা হতে পারে না। যা হয়ে গেছে হয়ে গেছে। সবে 3 মাসের সরকারটা এসছে, এখনই তো সব কিছু সম্ভব নয়। কেউ কেউ বলছেন বন্যা কেন হয়ে গেল, 3 মাসে কি সব বন্যা রোধ হয়ে যাবে? ঘাটালে কেন বন্যা হয়ে গেল? আপনারা কি করছিলেন 15টা বছর? ঘাটাল মাস্টার প্ল্যান করে তো রাজনীতি তো বহু করলেন। কি করেছেন? এমনকি ওই দেবকে নিয়ে আরামবাগে এখানে এসে প্রোগ্রাম করে বলে গেলেন আমরা সব করে দেবো। কি করেছেন? দেবের ভোট হয়ে গেল, কত কী হয়ে গেল, কী করেছেন? ফলে এসব ঢপবাজি আর চলবে না। 3 মাস হয়েছে। আমি আজকে একটা ভিডিওতে বলেছি যে বন্যা হয়েছে, প্রাকৃতিক বিপর্যয়, বৃষ্টি হয়েছে, জল আমাদের এখানে নিচু এলাকা আসছে, কিন্তু বন্যা হওয়ার সঙ্গে সঙ্গে যে কাজটা করা দরকার পলিটিক্যাল ওই কচকচানি না করে, সেটা সরকার করছে। পাশে থাকা বা ওই সাহায্য সহযোগিতা দেওয়া। আর একটা অদ্ভুত ব্যাপার, এই বিরোধী দল মানে এখন যারা টিএমসি, বিশেষ করে কালীঘাট টিএমসি বলে, আমাদের সঙ্গে 2 কোটি 2.5 কোটি না কত ভোট আছে, আমাদের এত ভোট। তো যখন এত ভোট আপনাদের অঙ্কে আপনারা বলছেন, তো বন্যা হচ্ছে আর হচ্ছে, একটু পাশে যান না, চিড়ে গুড় মুড়ি নিয়ে যান না। কোথায় আপনারা? শুধু সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন। বন্যা কি করে হয়ে গেল? মুখ্যমন্ত্রী বলেছিলেন বন্যা রোধ করে দেবো আমরা ক্ষমতা এলে, বন্যা আবার কেন হয়ে গেল? 3 মাসে সব বাঁধ বেঁধে ফেলবেন? এটা সম্ভব? সব ফোকলা করে দিয়ে চলে গেছেন, সম্ভব এটা? 2 বছর 3টে বছর যেতে দিন না, তারপর দেখুন না আপনারা কি হাল করতেন, তারপর সেখান থেকে কি উদ্ধারটা করে নিয়ে এসছেন। হ্যাঁ, একেবারে পুরোপুরি বন্যা নিয়ন্ত্রণ হয়ে যাবে জীবনে, এটা আমরা কি করি বা আশা করি? প্রাকৃতিক বিপর্যয় কেমন হবে, কত বৃষ্টি হবে, সেটা তার উপরে ডিপেন্ড করবে। কিন্তু আপনারা যে অবহেলাগুলো করতেন, আশা করি সেটা হবে না। ফলে ওইসব সোশ্যাল মিডিয়া না কাঁপিয়ে, বিজেপি যখন ক্ষমতায় ছিল না, আমরা তো নিজেরা দেখেছি, এই যিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন নিজে এলাকায় ঘুরতেন। আমি যদি একটা বিষয় দেখাই দর্শক, তাহলে বুঝতে পারবেন, হয়তো আপনাদের মনে পড়বে। ওয়েট, এই যে দর্শক, মনে পড়ছে তো? আজকের উনি মুখ্যমন্ত্রী, তখন কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন না, বিরোধী দলনেতা উনি ছিলেন, কিন্তু তার সত্ত্বেও ওনার দায়িত্ব উনি পালন করছেন, মানুষের পাশে থাকার দায়িত্ব। এমনকি আমি তো আগেও বলেছি, উনি এমন এক ব্যক্তি, নিজের টাকা, নিজের পরিবারের টাকা দিয়ে লোককে দিয়ে দেন। পলিটিক্স করতে এসছেন, পার্টি ফান্ডের টাকা দিয়ে তো লোকজন করবেন। উনি এমন ব্যক্তি ছিলেন, একটা নিজের পয়সায় গাড়িতে চড়েন আর পরিবারের টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করতে শুরু করে দেন। তো এটা করেছিলেন, বিরোধী দলনেতা ছিলেন, সেই সময় এলাকায় গিয়ে যাদের বাড়িঘর ভেঙে গেছিলো তাদের পাশে থাকা, টাকা পয়সা দেওয়া, এবং ওনাকে ঘিরে মানুষের ভরসাও সেই সময় ছিল যে একজন এসছেন। তো আপনারা কোথায়? কালীঘাটে বসে বসে খুব তো লেকচার চলছে, সোশ্যাল মিডিয়া গরম করা হচ্ছে, পাশে কেন নেই কেন? আপনারা 2টো মুড়ি নিয়েও আসতে পারেন না, 2টো চিড়ে নিয়েও আসতে পারেন না, শুধু সোশ্যাল মিডিয়া গরম করছেন। তো যাই হোক দর্শক, যেটা আমি বলছিলাম, সময় লাগবে, চেষ্টা করছেন। মানুষটাকে আমি যেভাবে নতুন করে চিনছি, দিনের দিন চিনছি আমি নতুন করে, যে নিজস্ব চাওয়া পাওয়া তো কিছু নেই। 800 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটে থাকেন, কিছুই নেই, নিজের সাংসারিক বোঝাও নেই। আর ওনার পরিবারের যার আর্থিক স্বচ্ছল আছে, ওনাকে ভাবতে হবে না পরিবার চালানোর ক্ষেত্রে। আবার এটাও ঠিক, অনেক মানুষের আছে, তাও চাই, আরও বেশি চাই, কিন্তু এনার মধ্যে সেটা আমরা দেখি না। আমি কথাগুলো বলছি জোরের সঙ্গে এই জন্যে, আমার কথা মনে হয়েছে, উপলব্ধি হয়েছে, আমি সেই জন্য কথাগুলো বলছি। যারা বিশ্বাস করতে পারছেন না, তাহলে ওয়েট করুন, 2 বছর 3 বছর দেখুন কি হয়, উনি কতটা চেঞ্জ হয়ে যান দেখুন। আমি তো কোনো চেঞ্জ দেখছি না ওনার মধ্যে। হ্যাঁ, এটা বলুন আমাদের ফোন ধরছেন না, আগে ধরতেন, সেটা যদি সবাই আশা করে ফেলেন যে আমার ফোন আগের মতোই ধরবেন শুভেন্দু অধিকারী, এটাও ভাবতে হবে তো উনি মুখ্যমন্ত্রী, ওনার আরও অনেক চাপ তৈরি হয়েছে প্রশাসনিক, তাও তো উনি আমার মনে হয় অনেকেরই ফোন ধরেন, সাড়া দেন, কিন্তু বাদ বাকি মানুষ হিসেবে পরিবর্তন তো আমি অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি না। যাই হোক,
আরামবাগের জন্য বলি, তো আরামবাগের জন্য এইসব করে দিয়ে গেছেন, মানে 1200 কোটি বন্যার ব্যাপারে, আরও অনেক কাজ আছে, সেগুলো পরে পরে হবে, ওইভাবে হুঁশিয়ারি দিয়ে যাওয়া গুণগত মানের জন্য। কিন্তু আরেকটা বিষয়, আপনাদের অনেকেরই কৌতূহল যে মুখ্যমন্ত্রী এই আরামবাগে এসেছিলেন, কিন্তু আরামবাগ জেলার খবর কি? দেখুন, আরামবাগ জেলার খবরও আমি নিলাম বিশেষ সূত্রেই নিলাম। যেটা মুখ্যমন্ত্রীর বক্তব্য সেটা হচ্ছে যে যেটা বলেছি সেটা হবে, আমরা গল্প কথা শোনাই না। যখন বলেছি আরামবাগ জেলা হবে, এবং আরামবাগ জেলা সহ আরও কয়েকটা জায়গা যে জেলা হবার কথা, যেটা বলেছি সেটা হবে। আমরা সেই প্রসেস করতে শুরু করে দিয়েছি। কেন্দ্রের একটা অনুমোদন লাগে, একটা সিস্টেম আছে, নিয়মকানুন সেগুলো আছে, সেগুলোর জন্য আমরা জাস্ট ওয়েট করছি, হবে। তো আমি একটু জানার চেষ্টা করেছিলাম আরামবাগবাসীর জন্য যে কবে হতে পারে জেলার কাজকর্ম, আরামবাগে কবে শুরু হতে পারে, এবং আরামবাগের কথাটাই স্পেসিফিক জানার চেষ্টা করেছি। তো যেটা মুখ্যমন্ত্রীর ভার্সনটা আমি পেয়েছি দর্শক, যে টার্গেট আছে আগামী জানুয়ারি মাসেই আরামবাগকে জেলা হিসেবে কার্যকরী করা। বুঝতে পারছেন? আগামী জানুয়ারি মানে 2027-এর জানুয়ারি মাস থেকেই আরামবাগকে জেলা হিসেবে চালু করা, এরকম নাকি টার্গেট আছে। হ্যাঁ, আমি বলছি মানে না হলে আবার বলবেন আপনি বলেছেন কেন হলো না, নিয়ম কানুন পাস করানো ইত্যাদি অনেক কিছু ব্যাপার আছে। তো এটা আর নিজের একটা ছোট্ট ফ্ল্যাট কেনা না, তো যে কিনে বসে ঢুকে পড়লাম। একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে করতে যাই না, হয়তো যদি কখনো দেরি হয়, কিন্তু আমি টার্গেট আজকের দিন আমি যখন এই ভিডিও তৈরি করছি তখনকার রিপোর্ট বলছি যে টার্গেট, মুখ্যমন্ত্রীর টার্গেট হচ্ছে 2027-এর জানুয়ারি মাসে আরামবাগকে জেলা হিসেবে কার্যকরী করা। তার সঙ্গে আরও কয়েকটা কার্যকরী করার চেষ্টা করছেন। আমি আরামবাগেরটা স্পেসিফিক জানতে চেয়েছি। তার মানে এই না অন্য জায়গায় যারা আছেন তারা ভাবছেন তাহলে কি আমাদেরটা হবে না? হ্যাঁ, আপনাদেরটাও হবে, সবই হবে। আমি আরামবাগেরটাও জেনেছি এবং অন্যগুলোর ক্ষেত্রেও সেটাই শুনেছি। এই খবরটা আমি মূলত আরামবাগবাসীর জন্য করছি আর কি। তো জানুয়ারির 2027 জানুয়ারি এর মধ্যে হবে। আর এক্ষুনি হয়তো আপনাদের অনেকেরই কৌতূহল যে কোথায় হবে, এখনও অফিস বিল্ডিং হচ্ছে না, আর হচ্ছে না, তাহলে হবে কী করে, সেটা কী করে সম্ভব? আমি সেটাও একটু খবর নেওয়ার চেষ্টা করলাম। আরামবাগের ক্ষেত্রে এটা আমি খবর নেওয়ার চেষ্টা করলাম। সেটা হচ্ছে যে যেহেতু জানুয়ারির মধ্যে টার্গেট করা হচ্ছে, তো যদি সেটা মানে করতে হয়, আপাততভাবে যেটা করা হবে, এসডিও অফিস যেখানে আছে আরামবাগের, এসডিও অফিসটাকেই জেলা অফিস, ডিএম অফিস হিসেবে ফাংশন করা হবে, মানে শুরু করা হবে। আর এসডিও অফিসটাকে অন্য কোনো বিল্ডিংয়ে কোথাও শিফট করা হবে। আরামবাগবাসীর জন্য পরিষ্কার, যেহেতু এখন নতুন বিল্ডিং তৈরি করা, এগুলো একটা টাইম টেকিংয়ের ব্যাপার আছে। তো কিন্তু জেলা খুব দ্রুত চালু হয়ে যাক সেটা চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তো সেই জন্য আরামবাগের ক্ষেত্রে আমি স্পেসিফিক জানার চেষ্টা করেছিলাম, যেটা বলা হচ্ছে এসডিও অফিস, যেটা ওটাই ডিএম অফিস হিসেবে কাজ শুরু করবে। আর এসডিও অফিসটাকে ওখান থেকে অন্য কোনো একটা জায়গায় টেম্পোরারি হলেও সরাতে হবে, তারপর পুরো ফাংশন শুরু হবে সব কিছু পরিকাঠামো তৈরি হলে। তো এই হচ্ছে আপডেট খবর। ওকে, তো যেহেতু আরামবাগ টিভির কাছে আপনাদের অনেক প্রত্যাশা আছে এই ধরনের ভিতরের খবর জানার, সেই জন্য আমি জেনে বললাম। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।